নমস্কার, আমি দীপ চ্যাটার্জি। আজকে শুরু করছি নতুন প্রতিবেদন। আপনারা সকলেই যেখান থেকে দেখছেন ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। আজকের প্রতিবেদন কিন্তু অত্যন্ত সংবেদনশীল এবং এই প্রতিবেদন করলে যারা বিরোধী অনেকে রয়েছে আজকে আক্রমণ করবে আমি জানি, তবুও সামাজিক বোধ এবং আমার মন থেকে এই প্রতিবেদন আজকে আমাকে করতেই হয়। আজকে আপনাদেরকে একটা আমি ভিডিও প্রথমে দেখাবো। ভিডিও দেখানোর পরে আমি এই ভিডিওর বিস্তারিততে যাব যে এ কেমন বিচার, যে বিচার চেয়ে আরেকজনের প্রাণ যাচ্ছে, একজনের বিচার চাইতে গিয়ে আরেকজনের প্রাণ যাচ্ছে, এ কেমন বিচার, এ কেমন আন্দোলন, এ কেমন আন্দোলন আজকে গড়ে উঠছে দীর্ঘদিন 1 মাস ধরে। যে আন্দোলনের জন্য মুমূর্ষ রোগী রাস্তায় পড়ে পড়ে মৃত্যুবরণ করছে, প্রসূতি নারী রাস্তার অ্যাম্বুলেন্সে যেতে পারছে না, তার জন্য তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। হ্যাঁ, ভিডিও আপনাদেরকে প্রথমে আমি দেখাই। এই ভিডিও দেখে আপনি একজন করুণ মায়ের আর্তনাদ একবার ভেবে দেখবেন যে তার মনের কষ্টটা সেদিন কিভাবে বেরোচ্ছে। দেখুন। মারাই গেছে কেন আমাকে প্রশ্ন করছে আপনার কটা ছেলে মেয়ে? আমি বলছি একটাই ছেলে, আমার একটাই ছেলে। আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল, বিনা চিকিৎসাতে। এইরকম দৃশ্য দেখতে হবে সন্তানকে নিয়ে কোনো দিন ভাবিনি, কোনো দিন না। ছেলেটা ছটপট করতে করতে পড়েছে, একেতে তো দুটো পা গেছে, দুটো পা, তার মধ্যে এত ব্লিডিং। ছেলেটা কত যে কষ্ট পেয়েছে, কত যে কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়ে মারা গেছে চোখের সামনে। ডাক্তাররা আন্দোলন করছে, যেই কারণেই মূলত হয়তো আজকে আপনার ছেলে ট্রিটমেন্ট পেল না। কি বলবেন আপনি? ডাক্তাররা আন্দোলন করছে, ঠিক আছে, তা বলে তারা পেশেন্ট দেখবে না? তারা রুগী দেখবে না? রুগীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এক একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, কারোর আপনজনরা চলে যাচ্ছে। তাহলে এগুলো কি, কি বিচার চাইছে, কি বিচার চাইছে? এটা কিরকম বিচার, এটা কিরকম বিচার বলুন না আমায়। যদি আপনি বিবেকবান হন, যদি আপনার বিবেক থাকে, এই ভিডিও দেখে আপনার চোখের কোণে জল আসবেই। একজনের মাকে এইভাবে কাঁদতে হচ্ছে তার ছেলেকে চোখের সামনে ছটপট করে মরতে দেখে। হ্যাঁ, এই মা সেই মায়ের সঙ্গেই তুলনা করা চলে, যে মা আরজি করেন নির্যাতিতার মা, যে কার্যত আমাদেরকে 9ই আগস্ট রাত্রিরে পাশবিক নির্যাতনের জেরে কিছু মানুষের লালসার লোভে আমাদেরকে যে বোন ছেড়ে চলে গেছে, সেই মায়ের পাশে গোটা বাংলা দাঁড়িয়েছে, গোটা পশ্চিমবঙ্গ দাঁড়িয়েছে, কিন্তু এই মায়ের পাশে এখনো পর্যন্ত কেউ দাঁড়ায়নি। দুঃখের বিষয়, আমাদের রাজ্যের সংবাদ মাধ্যম সেখানেও দেখলাম না কলকাতা টিভি ছাড়া আর কোনো সাংবাদিককে পৌঁছে তার এই নিউজটাকে কভার করতে। অত্যন্ত দুঃখ লাগলো। কারণ হতে পারে, কারণ থাকতে পারে, কারণ এই দুনিয়ায় যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল, ঠাকুর বা ঈশ্বর যেই বলুন, সে কিন্তু বলে দিয়েছিল যে মানুষের প্রাণের দাম সমান বা সকলের প্রাণের দাম সমান। সব থেকে বড়লোক যে রয়েছে মুকেশ আম্বানি ভারতবর্ষে এই মুহূর্তে, তার যেরকম প্রাণের দাম সমান, সেরকম একজন রাস্তায় ঘুরে বেড়ানো ভিখারির প্রাণের দামও সমান। সকলের খুনের জন্যই আমাদের ভারতের সংবিধান বলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজ যে পথে এগিয়েছে, যাদের পেছনে বড়লোক বন্ধু বান্ধব রয়েছে, যাদের যোগাযোগ মাধ্যম স্ট্রং, তাদের জন্য আন্দোলন গড়ে উঠেছে আজকে 1 মাস ধরে। কিন্তু এই সমস্ত ড্রাইভার, একজন ড্রাইভার মানুষ যে রাস্তায় পড়ে পড়ে আরজি করের হাসপাতালে মারা গেল শুধুমাত্র কিছু ডাক্তারের আন্দোলন করার জন্য, পরিষেবা না পেয়ে, সেটার পেছনে বলার মতো কোন রকম মেরুদণ্ড এখনো পর্যন্ত বাংলায় দেখতে পেলাম না, 2-4টে মুষ্টিমেয় ইউটিউব চ্যানেল এবং কলকাতা টিভি চ্যানেল ছাড়া। আমরা কি আরজি করে যে নির্যাতিতা বোন মারা গিয়েছে তার পাশবিক নির্যাতনের জন্য প্রতিবাদ করিনি? আমরা রাস্তায় সেদিন বেরিয়েছি, রাত দখল করেছি, এবং আজও তার প্রতিবাদের জন্য রাজ্যপালের দরবারে অপরাজিতা বিল পড়ে আছে, সেটা পাশ করার জন্য বারংবার রাজ্যপালকে বলা হচ্ছে, আমরাও বলছি। আমরা কি প্রতিবাদ করিনি? আমরা আজও তিলোত্তমা বোনের বিচারের জন্য প্রতিবাদ করছি এবং সিবিআই কে বারংবার এই পদ্ধতি অতি দ্রুত করার জন্য আমরা আবেদন জানাচ্ছি, প্রতিবাদ করছি। কিন্তু সেই প্রতিবাদের সঙ্গে এ কেমন প্রতিবাদ, যে প্রতিবাদে একজন করুণ মা রাস্তায়, দেখুন ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, ট্রলার নিয়ে তার ছেলের নিথর দেহ হসপিটাল থেকে বের করে নিয়ে যাচ্ছে। 4 ঘন্টা ধরে তার দেহ পড়ে রয়েছে আরজি করের হসপিটালে। কোন রকম আরজি কর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে সেখানে কোনো রকম ডাক্তার নেই পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার মতো। 2-4জন কিছু ডাক্তার ছিলেন, তারা শেষে আউটডোরে নিয়ে গিয়ে যখন তাকে টিকিট করিয়ে এক্স রে করানোর জন্য নিয়ে যাচ্ছে, তখন অলরেডি অনেক দেরি। শুরুতেই যখন এমার্জেন্সিতে তার আহত বডি এসেছিল, তখন যদি তাকে
তার রক্তটা বন্ধ করা যেত, তাকে কিছুটা রক্ত দেওয়া যেত, এমার্জেন্সি পরিষেবা দেওয়া যেত, তাহলে কিন্তু আজকে ছেলেটা বাঁচলেও বেঁচে যেতে পারতো। কিন্তু বাঁচলো না। ছেলের 4 ঘন্টার লড়াই চোখের সামনে দেখলো তার মা, মা বসে বসে হাউ হাউ করে কাঁদছেন। মা দেখছেন চোখের সামনে তার ছেলের জীবন আস্তে আস্তে প্রদীপ নিভে যাচ্ছে। মা দেখছেন চোখের সামনে তার ছেলের এক এক করে রক্তের ফোঁটা বেরিয়ে তার জীবন আস্তে আস্তে চোখের সামনে নিস্তেজ হয়ে যাচ্ছে। এটা তার মা চোখের সামনে দেখছেন। একবার ভাবুন সেই মায়ের করুণ আর্তনাদ, সেই মায়ের কষ্টটা। এই কষ্টটা দেখার পরেও আমি একবারও দেখলাম না যারা আমার তিলোত্তমা বোনকে নিয়ে আন্দোলন করছেন তাদের আন্দোলনের সঙ্গে বরাবর আমরা সমর্থন জানিয়েছি। হয়তো যে ব্যক্তিটি মারা গিয়েছে, যে এই ছেলেটি 28 বছরের ছেলেটি মারা গিয়েছে, সেও হয়তো তিলোত্তমা বোনের জন্য তার ফেসবুক বলুন, তার বন্ধু বান্ধব মিডিয়ায় বলুন, সে হয়তো একবার হলেও প্রতিবাদ করেছিল। হয়তো এই যে মা কাঁদছে, সেই মা আজকে হয়তো তিলোত্তমা বোনের যে মা রয়েছে তার কান্না দেখে তার চোখেও জল এসেছিল, বলেছিল হ্যাঁ প্রতিবাদ দরকার। কিন্তু আজ কে জানবে যাদের জন্য এই পরিবাররা একসময় লড়াই করেছে, সেই ডাক্তারদের আন্দোলনের জন্য আজকে এই পরিবারকে চলে যেতে হবে, আজকে এই পরিবারকে কাঁদতে হবে। কে বুঝবে এই পরিবারকে আজকে এত কষ্ট পেতে হবে? অর্থাৎ আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, তিলোত্তমা বোন যে আমাদেরকে ছেড়ে নির্যাতিতা চলে গেছে, তার হয়ে আমরা সকলেই প্রতিবাদ করছি এবং আগামী দিনেও করব। কিন্তু তার হয়ে যারা অবস্থান বিক্ষোভে যে ডাক্তাররা আজও বসে আছে, তাদের বক্তব্য কি? তারা কি বলতে চাইছেন? যে তারা এটাই বলতে চাইছেন যে যতদিন না আরজি করের কেসের ফয়সালা হবে, ততদিন এইভাবে সাধারণ মানুষ, মুমূর্ষ রোগী আমাদেরকে ছেড়ে চলে যাবে, প্রাণ হারাবে। কেন? সেটা কেন? একজনের জীবনের দাম যতটা, আর একজনের জীবনের দামও ততটা। এটা আমাদের বন্ধু আরজি করের বন্ধুরা কেন বুঝবে না? বা আর যারা আন্দোলনকে এতটা সমর্থন করছেন এবং বিশেষ করে আমি বলবো উগ্রভাবে সমর্থন করছেন, তাদের জীবনের দাম কি শুধু তিলোত্তমাই তাদের জীবনের কাছে? আর যারা মুমূর্ষ রোগী মারা যাচ্ছে তাদের কোনো দাম নেই জীবনের? এটা তো ভাবতে হবে, ভাবার বিষয় এসেছে। আন্দোলন করুন, আপনাদের আন্দোলনের সঙ্গে তো কারোর কোনো শত্রুতা নেই। যারা মারা যাচ্ছে তাদের পরিবাররাও এক সময় আপনাদের রাত দখলে কিন্তু সামিল হয়েছিল। কিন্তু আজকে ধীরে 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 আপনারা কিন্তু একটা অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছেন। এবং আমি মনে করিয়ে দিতে চাই যে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন চলছে ডাক্তারদের, 1983 সালে এরকমই একটা কিন্তু আন্দোলন তৎকালীন জ্যোতি বসু সরকারের সময় চলেছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটাই মানবিক যে কোনো রকম জুনিয়র ডাক্তারদের প্রতি এরকম ঘটনা আজকে 1 মাস ধরে তারা ঘটিয়ে যাচ্ছে। বিভিন্ন হাসপাতালে কিন্তু এরকম ঘটনা ঘটছে, মুমূর্ষ রোগী মারা যাচ্ছে। আরজি করে নির্যাতিতার বিচারের প্রক্রিয়া চলছে, সিবিআই এর হাতে কেস রয়েছে, সিবিআই তত্ত্বাবধানে কেস চলছে। একদিন না একদিন ফয়সালা হবে, আমরা চাই যে দ্রুত ফয়সালা হোক। কিন্তু দ্রুত ফয়সালা হওয়ার যে দাবি, তার জন্য মুমূর্ষ রোগীরা কেন মারা যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকার এখনো পর্যন্ত আমি বলবো যথেষ্ট ভাবে এই ডাক্তাররা যারা আন্দোলনের সঙ্গে, ধর্মঘটের সঙ্গে, অবস্থান বিক্ষোভের সঙ্গে যুক্ত রয়েছেন, নিজেদের কর্ম বন্ধ করে দিয়ে যে আন্দোলন করছেন, সরকার কিন্তু যথেষ্ট মানবিক। আমি আগেই বললাম এরকম ঘটনা 1983 সালে একবার ঘটেছিল, এই আরজি করেই ঘটেছিল। তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, বামফ্রন্ট সরকার। একবার মনে করিয়ে দিই, স্ক্রিনশট আপনাদের কাছে রয়েছে সেই ঘটনাগুলো, আপনারা দেখতেও পাবেন স্ক্রিনে। একবার মনে করিয়ে দিই, 1983 সালে সেই সময় এরকম ঘটনার জন্য যে দাবি দাবা ডাক্তাররা রেখেছিলেন, সেই দাবি দাবা জ্যোতি বসু 1 মিনিটের জন্য কিন্তু মানেননি। কার্যত 9 জন ডাক্তারকে তার তৎকালীন চেম্বারে ডেকে ফয়সালার জন্য ডাকা হয় এবং ফয়সালার নামে তাদেরকে ধমকি দেওয়া হয় যে আপনাদের কোন রকম কথা মানবো কি না মানবো সেটা আমরা বিবেচনা করব, আপনাদেরকে আমরা 2 থেকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে যদি আন্দোলন বন্ধ না করে চিকিৎসা প্রক্রিয়া না শুরু করেন, আমরা কিন্তু কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেব। এবং তারপরে আমরা দেখেছিলাম অবস্থান বিক্ষোভ যে কিভাবে পেপার রয়েছে, আনন্দবাজারের পত্রিকার এই কাটিং, এগুলো থেকে আপনারা দেখতে পাবেন যাদের সেই সময় জন্ম হয়নি বা আমাদেরও জন্ম হয়নি, বাবা কাকাদের মুখ থেকে শোনা আরজি করের এই আন্দোলনকে তৎকালীন বামফ্রন্ট সরকার, জ্যোতি বসুর পুলিশ টেনে হিচড়ে সেখান থেকে তুলে দেয়, ঢিল মেরে সেখান থেকে বিতাড়িত করে এবং আরজি করকে ঠান্ডা করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক। এখনো পর্যন্ত 1 মাস হয়ে যাওয়ার পরেও এত রোগী আস্তে আস্তে মৃত্যু হচ্ছে, তারপরেও কিন্তু সে চুপ করে শুনছে। সে আপনাদের আত্মনাদ এখনো পর্যন্ত, আন্দোলনের নামে, আত্মনাদের নামে যে আন্দোলন, সেটা কিন্তু এখনো সহ্য করছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন রাখার কেউ নই, কিন্তু বলবো যে সহ্যের সীমার বাঁধ যতক্ষণ থাকছে ততক্ষণ কিন্তু মানুষের সহ্যের সীমাকে পরীক্ষা করবেন না। আস্তে আস্তে নিজেদের কর্মবিরতিকে আন্দোলন করুন, আন্দোলনের সঙ্গে সকলে রয়েছি, আমরাও রয়েছি, কিন্তু আস্তে আস্তে নিজেদের কর্মে ফিরে আসুন। এই আন্দোলন যখন আপনাদের প্রথম শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু সমস্ত আপামর বাঙালি সামিল হয়েছিল। আজ আরেকবার দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য রাত দখল কি দিন দখল, যে কোনো দখলই ডাক দিন, সেখানে দেখবেন 70 থেকে 80% সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে আপনাদের পাশ থেকে সরে যাচ্ছে, শুধুমাত্র আপনাদের এই ব্যবহারের জন্য। কোথাও আপনারা আন্দোলনের নামে কোথাও পতাকা পড়াচ্ছেন, কোথাও মহিলা
অ্যাক্ট্রেসদেরকে হেনস্থা করছেন, তারাও মহিলা। আবার কোথাও আপনারা এই আন্দোলনকে এসএফআই এবং ডিআইএফআই তাদেরকে দখল করতে দিচ্ছেন এবং তারা নোংরা নোংরা কাজ করছে। রাত্রিবেলায় মদ্যপ হয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত অ্যাক্ট্রেস তাকে হেনস্থা করছেন এবং আরজি করে বলুন, বিভিন্ন সরকারি হাসপাতালে বলুন, চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং দিনের পর দিন লোক কিন্তু আপনাদের আন্দোলনের যে সহানুভূতি ছিল সেখান থেকে আস্তে আস্তে সরে আসছে। তাই তো আমি আগেই বললাম যে আরজি করের ঘটনার জন্য 9 তারিখ রাতের পরে 14ই আগস্ট রাত্রিরে সাধারণ মানুষ হুজুম করে আপনাদের সঙ্গে ছিল, এই আন্দোলনের সঙ্গে ছিল। আস্তে আস্তে আপনাদের এই আন্দোলনকে রাজনীতিকরণ করা দেখে এবং মুমূর্ষ রোগীদেরকে অসহায়ভাবে মরতে দেখে কিন্তু সাধারণ মানুষ সরে যাচ্ছে। তাই সময় থাকতে যত দ্রুত সম্ভব আপনারা কর্মবিরতি থেকে নিজেদেরকে আস্তে আস্তে মানুষের পরিষেবায় লাগান। আপনাদের সঙ্গে আমরা সকলে রয়েছি, আপনাদের পাশে রয়েছি, আমাদের অভয়া বোনের পাশে তো অবশ্যই রয়েছি। তার বাবা মার যেরকম চোখের জলটা আপনাদের সকলের মনে ধরেছে, সেরকম আর 5 জনের বাবা মার চোখের জলও আপনাদের সকলের মনে ধরবে, এটাই তো কাম্য। একজন শিক্ষিত, একজন রুচিশীল সমাজের ব্যক্তিদের কাছ থেকে মানুষ এটাই আশা করে। আরেকটা ঘটনা আপনাদেরকে দেখাবো। বাংলার বিরোধী দল বিজেপি, তারা রাস্তায় জাতীয় সড়ক অবরোধ করে এই আরজি করের ঘটনার জন্য প্রতিবাদ করছে। কেন রাস্তায় আরজি করে ঘটনার জন্য জাতীয় সড়ক বন্ধ করে প্রতিবাদ করার মানেটা কি? এটা তো একটা রাজ্যকে, মানুষকে, যারা সেই জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করছে তাদেরকে নাজেহাল করার একটা রাস্তা ছাড়া আর কিছুই নয়। নির্যাতিতা অভয়া বোন যে আমাদেরকে বাংলায় একটা কলঙ্কতম ঘটনা ঘটে যাওয়ায় আমাদেরকে ছেড়ে চলে গেছে, তার জন্য যদি বিজেপিকে প্রতিবাদ করতেই হয় বা অন্যান্য দলকে প্রতিবাদ করতেই হয়, জাতীয় সড়ক আটকে মানুষকে হয়রানি করিয়ে কেন দিনের পর দিন কেন? তারা তো বিজেপির সকলেই জানে, ইতিমধ্যে গোটা বাংলা জানে যে কেস সিবিআই এর আন্ডারে রয়েছে। আপনারা সিবিআই এর কাছে গিয়ে প্রতিবাদ করুন, সিবিআই এর নিজাম প্যালেসের সামনে প্রতিবাদ করুন, সিজিও কমপ্লেক্সের সামনে প্রতিবাদ করুন, কেন সেখানে প্রতিবাদ হচ্ছে? আর এই প্রতিবাদের জন্য একজন প্রসূতি, ভেবে দেখবেন, অ্যাম্বুলেন্সে করে একজন প্রসূতিকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। তার মৃগী রোগ ছিল এবং সেই মৃগী রোগের জন্য সে সেই দিন দুপুরে অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যাওয়ার জন্য তাকে অতি দ্রুত হাসপাতালে পাঠাতে বলা হয়। হাসপাতালে যখন নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ি করে, তখন এই বিজেপির করা অবরোধে তাদের অ্যাম্বুলেন্স আটকে যায় এবং সেই প্রসূতি অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করে। তাকে নিয়ে যেতে হাসপাতালে লেট হয় এবং হাসপাতালে নিয়ে গিয়ে তাকে মৃত ঘোষণা করা হয়। কে দায়িত্ব নেবে এগুলোর বলুন? দুর্গা শীল নামে প্রসূতি, মাত্র 23 বছর বয়স। আরজি করের বোনের বয়স ছিল 31, তার থেকে 8 বছরের ছোট দুর্গা শীল, মাত্র 23 বছর বয়স। চোখে স্বপ্ন দেখছিল, পেটে বাচ্চা ছিল, চোখে স্বপ্ন দেখছিল ছোট্ট শিশু তার বাড়িতে আসবে, খেলবে, হাসি খুশির একটা জীবন কাটাবে তার স্বামীর সঙ্গে। মুহূর্তের মধ্যে বদলে গেল একটা নোংরা জঘন্য প্রতিবাদের নামে, নোংরা জঘন্য অবরোধ, জাতীয় সড়ককে অবরোধ করার জন্য অ্যাম্বুলেন্সকে অবরোধে আটকে দেওয়ার মতো ঘটনা যে এতটা নিন্দনীয়, তারপরেও দেখলাম না যে শুভেন্দু অধিকারীর মতো একজন বিরোধী দলনেতা উঠে এসে বলল যে হ্যাঁ, বিজেপির এই কাজটা করা অন্যায় হয়েছে। তবুও বলবো, রাজ্যের প্রশাসন যথেষ্ট নমনীয়, যথেষ্ট সহনশীল, এখনো এগুলো সহ্য করছে। এগুলো যদি বামফ্রন্ট সরকার থাকতো, পুলিশ থাকতো, এতক্ষণে হয়তো লাঠিচার্জ করে এই সমস্ত কিছু ঠান্ডা করে দিত। কিন্তু তবুও প্রশাসন যে এতটা নমনীয়, আর এই নমনীয় হওয়ার জন্য প্রশাসন আজ কিন্তু অনেক প্রাণ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বিজেপির এই ঘটনাকে বলবো ধিক্কার জানাবো, যেখানে অ্যাম্বুলেন্সকে আটকে একজন প্রসূতির মৃত্যু করতে বাধ্য হচ্ছে, যেখানে এই ঘটনাকে মানে ধিক্কার জানানোর ভাষা নেই। তবুও সমাজকাল থেকে টুইটারে, ফেসবুকে আবার নেচে গেয়ে আজাদি স্লোগান জানিয়ে আবার সেই ট্রেন্ডিং টপিকেই থাকবে। থাকবে না এই প্রসূতি দুর্গাশীলের পাশে, থাকবে না এই যে ছেলেটি মারা গিয়েছে, কোন নগরের যে ছেলেটি ড্রাইভার, বিনা চিকিৎসায় শরীর থেকে 3 থেকে 4 লিটার রক্ত হুহু করে চোখের সামনে, মায়ের চোখের সামনে বয়ে যাওয়ার পরে মারা যায়, তার পাশে কিন্তু সমাজ থাকবে না। কারণ সেটা কোনো ট্রেন্ডিং নয়, কারণ সেটা যখন কোনো মূল স্ট্রিমের মিডিয়া দেখাবে তখন ট্রেন্ডিং হবে, ততক্ষণ না এটা ট্রেন্ডিং। তাই ট্রেন্ডিং যতক্ষণ না হবে সোশ্যাল মিডিয়ায় ভিউজ আসবে না, ভিউজ না এলে সেটা নিয়ে কেউ আলোচনা করবে না, 2 টাকার ইনকাম হবে না, পপুলারিটি আসবে না। তাই এই ট্রেন্ডিং টপিকেই আপনারা থাকুন, কিন্তু যে আর্তনাদে, যে করুণ পরিস্থিতিতে সকলে মুমূর্ষ রোগী যেভাবে মারা যাচ্ছে তাদের পাশে আমরা থাকবো। যে দুর্গাশীলের মতো প্রসূতি নারী বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্সে অবরোধের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গেল, তাদের পাশেও আমরা থাকবো। এবং সর্বোপরি আমাদের তিলোত্তমা বোন, অভয়া বোন, যাকেই বলুন, আরজি করের সেই বোনের জাস্টিসের জন্যও আমরা তাদের পাশে থাকবো। এবং খুব শীঘ্রই আমরা রাজ্যপালের কাছেও দাবি জানাবো যে অপরাজিতা বিল যাতে পাশ করানো হয়। আজকে আর কিছু বলার নেই, সকলে ভালো থাকুন, এটুকুনি বলার জন্য এই ভিডিও করলাম। ভিডিও টপিক যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, টপিক না ভালো লাগবে আমি জানি অনেকেই, তারা গালাগাল করবেন, কারণ আমার কাছে সমস্ত জীবনই সমান মূল্যের। যেরকম অভয়ার জীবন সমান মূল্যের, সেরকম দুর্গাশীলের জীবন সমান মূল্যের।
তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।